মালয়েশিয়ায় 2 সপ্তাহের মধ্যে শ্রমিক পাঠানো হবে জানালেন প্রবাসী কল্যাণমন্ত্রী। সৌদি আরবে কর্মী পাঠাতে বাড়তি টাকা নিলে ব্যবস্থা, হুঁশিয়ারি ধর্ম মন্ত্রণালয়ের। নাসিরনগরে হামলার ঘটনায় মন্ত্রী এমপি যেই জড়িত থাকুক কাউকেই ছাড় দেয়া হবে না, হুঁশিয়ারি আওয়ামী লীগের। ঘটনা ভিন্ন খাতে নিতেই বিএনপির উপর দোষ চাপানো হচ্ছে, অভিযোগ বিএনপির। অবশেষে সরকারি ত্রাণ গ্রহণ করলেন গোবিন্দগঞ্জের সাঁওতালরা, শিশুদেরও নেওয়া হলো স্কুলে। প্রধানমন্ত্রীর নির্দেশে গৃহহীনদের বাড়িঘর দেওয়া হবে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ থেকে যাকে মনোনয়ন দেবে তাকেই মেনে নেয়ার ঘোষণা আইজির। এবং সাজা পাওয়ার 14 দিনের মাথায় দুর্নীতির মামলায় জামিন পেলেন কক্সবাজারের সরকার দলীয় এমপি আব্দুর রহমান বদী। প্রবাসের সময় সঙ্গে আছি আমি নিয়ামতুল্লাহ বাবু। ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর ও মন্দিরে হামলার ঘটনায় ইউনিয়ন বিএনপির সভাপতি আমিরুল চাকদারকে গ্রেফতার করেছে পুলিশ। উপজেলার দত্তপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, হামলায় জড়িত থাকার অভিযোগে ভিডিও ফুটেজ দেখে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নাসিরনগর ইউনিয়ন বিএনপির সভাপতি আমিরুল চাকদারের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় তাকে আটক করে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে হামলা ও ভাঙচুরের মামলায় গ্রেফতার দেখানো হয়। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে গত 30 অক্টোবর নাসিরনগরে হিন্দুপাড়ায় হামলা চালিয়ে কয়েকটি মন্দিরসহ শতাধিক বাড়িঘরে ভাঙচুর ও লুটপাট চালানো হয়। এই ঘটনায় এ পর্যন্ত 85 জনকে গ্রেফতার করেছে পুলিশ। ভিডিও চিত্রে আমাদের কিছু মানুষকে শনাক্ত করার জন্য আমরা জিজ্ঞাসাবাদের জন্য তাদেরকে আনতে পারি। তো আমরা এটা আনছি এবং এটা আমরা যাচাই বাছাই করে দেখতেছি যে তার ঘটনার সাথে সে জড়িত ছিল কিনা। এবং জড়িত থাকলে অবশ্যই আমরা তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করব। এদিকে নাসিরনগরের ঘটনা ভিন্ন পথে পরিচালিত করতে বিএনপি নেতাকর্মীদের ওপর দোষ চাপানো হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। বুধবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি কথা বলেন। নাসিরনগরে ব্রাহ্মণবাড়িয়ার কিভাবে একটি ঘটনা ঘটেছে সংখ্যালঘুদের উপরে, সেটাকে আজকে অন্য পথে পরিচালিত করার জন্য বিএনপির প্রেসিডেন্টকে গত রাত্রে গ্রেপ্তার করেছে। আজকে তারাই একটা ঘটনা ঘটায় আর প্রধান বিরোধী দল, বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল বিএনপির ঘাড়ে চাপিয়ে বিএনপিকে আজকে নির্যাতন নিপীড়ন করছে। অন্যদিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে সংখ্যালঘুদের বাড়িঘর ও উপাসনালয়ে হামলার ঘটনায় মন্ত্রী, এমপি বা দলের নেতা যেই জড়িত থাকুক না কেন কাউকে ছাড় দেওয়া হবে না। বুধবার কুষ্টিয়া সরকারি কলেজ মাঠে এক জনসভায় যোগ দিয়ে এই হুঁশিয়ারি দেন ওবায়দুল কাদের। প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা পরিষ্কার বলেছেন যে সংখ্যালঘুদের উপর হামলা ব্যাপারে সরকারের অবস্থান অত্যন্ত কঠোর এবং কঠিন। যেই ঘটনার সাথে জড়িত থাকুক, এমপি হোক, মন্ত্রী হোক বা স্থানীয় কোনো প্রতিনিধি হোক, আওয়ামী লীগের হোক, বাইরের লোক হোক, কোনো দলীয় এখানে দৃষ্টিকোণ থেকে দেখা হবে না। দেখা হবে তার অপরাধটা কি। প্রথম দফায় ফিরিয়ে দিলেও বুধবার সরকারি ত্রাণ গ্রহণ করেছেন গাইবান্ধার গোবিন্দগঞ্জের সাঁওতাল পল্লীর বাসিন্দারা। উপজেলার মাদারপুর ও জয়পুর গ্রামে ত্রাণ বিতরণ করেন জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট। এ সময় প্রত্যেক সাঁওতালদের চাল, ডাল, তেল ও শীতবস্ত্র বিতরণ করা হয়। তবে সরকারি ত্রাণ নিলেও বাপদাদার জমি ফিরিয়ে দেওয়ার দাবি জানান সাঁওতালরা। এদিকে প্রায় 10 দিন পর আবারও স্কুলে গেল পল্লীর শিশুরা। অভিভাবকদের সাথে কথা বলে শিশুদের বিদ্যালয়ে নিয়ে যান সাহেবগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। পরে ক্ষতিগ্রস্ত শিশুদের মাঝে বইসহ বিভিন্ন শিক্ষা সরঞ্জাম বিতরণ করা হয়। গত 6 নভেম্বর পুলিশ ও রংপুর চিনিকল শ্রমিকদের সাথে সাঁওতালদের সংঘর্ষের পর শিশুদের স্কুলে যাওয়া বন্ধ হয়ে যায়।
চাল সহ নিত্য প্রয়োজনীয় বেশ কিছু সামগ্রীর একটা প্যাকেজ প্রত্যেককে আমরা দিলাম। মোটামুটি 150 জনকে আমরা দিতে পেরেছি। ক্ষতিগ্রস্ত যারা তারা সবাই সহযোগিতা পাবে সরকারের পক্ষ থেকে। বাড়ি বাড়ি গিয়ে তাদের অভিভাবকদের বুঝালাম যে আমাদের অ্যাডমিট নেন, বাচ্চাদের পরীক্ষা দেন। তো তারা বললো যে ঠিক আছে স্যার যাবে। তারপরে আমি বললাম যে আপনাদের যে ভয় নাই, ভয়ের যদি কিছু থাকে আমি সাথে করে নিয়ে যাব, আবার সাথে করে ফিরে দিয়ে যাব। আজকে তারা বেশিরভাগ বাচ্চা চলে আসছে। আগামী 2-1 দিনের মধ্যে আমার বিশ্বাস যে সবাই চলে আসবে। প্রধানমন্ত্রীর নির্দেশে গাইবান্ধার গোবিন্দগঞ্জের ঘর বাড়িবিহীন সাঁওতাল পরিবারকে আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে বাড়ি নির্মাণ করে দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। এদিকে নিজেদের দলীয় কোন্দলের বিষয়টি নাকচ করে কোনো একটি মহল উদ্দেশ্যমূলকভাবেই হিন্দুদের উপর হামলা চালায় বলে জানান তিনি। আসন্ন বিজয় দিবস উদযাপন উপলক্ষে বুধবার সচিবালয়ে এক সভা শেষে সাংবাদিকদের তিনি কথা বলেন। সারা দেশে নির্বিঘ্নে বিজয় দিবস উদযাপনে নিরাপত্তা জোরদার করা হবে বলেও জানান মন্ত্রী। তদন্ত শেষ হওয়ার আগে আমাদের ফাইন্ডিংস এর কথা আমি বলতে পারছি না। ডাউনলোড করেছিল যে এই দোকানটির থেকে, সেই দোকানের মালিক যিনি, তাকে আমরা খুঁজছি। আমরা মনে করছি তাকে ধরতে পারলে হয়তো আমরা আরো কিছু জানতে পারবো। দলীয় কুন্দলের আভাস আমি যদি পেতাম, আমি তাহলে মাননীয় প্রাইম মিনিস্টারকে বলতাম। কেউ উদ্দেশ্যমূলক ভাবে এটা করেছে, আমাদের কাছে প্রতীয়মান হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী এই ব্যাপারে বলেছেন যে কোনো সাঁওতাল ফ্যামিলি যদি হোমলেস থাকে তাহলে তিনি আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে সেখানেই একটা আশ্রয়ণ প্রকল্প তৈরি করে তাদেরকে বাড়িঘরের থাকার ব্যবস্থা করে দিবেন। গাইবান্ধার সাঁওতালদের ওপর গুলি করার ঘটনা খতিয়ে দেখা এবং সাঁওতালদের নিরাপত্তা নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করেছেন আইন ও সালিশ কেন্দ্র সহ 3টি বেসরকারি সংগঠন। বুধবার সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিটটি করা হয়। রিটে ক্ষতিপূরণ, পুনর্বাসন সহ কয়েকটি বিষয়ে নির্দেশনা চাওয়া হয়। রিটে স্বরাষ্ট্র সচিব, শিল্প সচিব সহ সংশ্লিষ্ট 11 জনকে বিবাদী করা হয়েছে। গত 6 নভেম্বর গাইবান্ধার গোবিন্দগঞ্জের রংপুর সুগার মিলের জমি নিয়ে শ্রমিকদের সঙ্গে সাঁওতালদের সংঘর্ষ হয়। প্রবাসের সময় আরো থাকছে। ভারতে 500 ও 1000 রুপির পুরনো নোট বাতিলের পর ভোগান্তিতে বাংলাদেশি পর্যটকরা। মিলছে না বৈধভাবে ভাঙানো নতুন নোট। আগামী 2 সপ্তাহের মধ্যে আবারও মালয়েশিয়ায় কর্মী পাঠানোর প্রক্রিয়া শুরু হচ্ছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি। বুধবার রাজধানীর প্রবাসী কল্যাণ ভবনে তিনি সাংবাদিকদের কথা জানান। এবারে নির্মাণ কাজ, বনায়ন ও উৎপাদন এই 3টি খাতে 30,000 থেকে 54,000 টাকা বেতনে শ্রমিক নেবার আগ্রহ প্রকাশ করেছে মালয়েশিয়া সরকার। বাংলাদেশের অন্যতম শ্রমবাজার মালয়েশিয়া। এই দেশটিতে কর্মী পাঠাতে চলতি বছরের 18 ফেব্রুয়ারি G2G+ চুক্তি সই করে বাংলাদেশ। মালয়েশিয়া যাবার সুযোগ সৃষ্টি হয় ব্যাপক আগ্রহ উদ্দীপনা তৈরি হয়েছিল শ্রমিকদের মধ্যে। কিন্তু এই আগ্রহে ভাটা পড়ে চুক্তির 12 ঘন্টা পরেই মালয় সরকারের নেতিবাচক মনোভাবে। বাংলাদেশে এসে মঙ্গলবার মালয়েশিয়া পররাষ্ট্রমন্ত্রী রিচার্ড রায়ত, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রীর সাথে একান্ত বৈঠকে আবারও আগ্রহ প্রকাশ করেন শ্রমিক নেবার বিষয়ে। এবার তারা নির্মাণ কাজ, বনায়ন, উৎপাদন এই 3টি খাতে চাহিদার ভিত্তিতে শ্রমিক নেবে বলে জানান নুরুল ইসলাম। বুধবার সকালে রাজধানীর প্রবাসী কল্যাণ ভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ সুখবর দেন। 30,000 থেকে 54,000 টাকা বেতনে শ্রমিক নেবার আগ্রহ প্রকাশ করেছে দেশটি। তাদের মন্ত্রী রাষ্ট্রে এখন বলছে যে আমরা এখন আমাদের ডিমান্ড পাঠাবো, আপনারা পাঠান। আমরা বলছি উই আর রেডি। এটা ডিমান্ড আসবে, এটা প্রক্রিয়া হবে 15 দিন, 2 সপ্তাহ হবে। এদিকে আবারও শ্রমিক পাঠানো শুরু হবে শুনে খুশি মালয়েশিয়া যেতে আগ্রহীরা। 8-9 মাসে আনুমানিক অ্যাপ্লাই করছিলাম। অ্যাপ্লাই করার পর তখন থেকে তো আর কোনো বলে যে হবে হবে হবে, হওয়ার পর থেকে তো একবার স্থগিত। এখন হলে আবার যাব, ওই দেশে গিয়ে কাজ করতে পারবো, অনেকের কর্মসংস্থান হবে। আমরা যারা গরিব পরিবারের আছি তারা যেতে পারবো কম খরচে। আমাদের কর্মসংস্থান হবে, দেশে বেকারত্ব কমে যাবে। কর্মী পাঠাতে সম্পূর্ণভাবে প্রস্তুত বলে জানালো রিক্রুটিং এজেন্সিগুলোর সংগঠন বায়রা। সব প্রক্রিয়া সম্পন্ন হয়েছে, ইট ইজ অলরেডি ওপেন। এখন শুধু এই প্রসেস শেষ করে স্টার্ট করতে যে সময়টা লাগে। এর মাধ্যমে একটা যেটা হয়েছে যে সোর্স কান্ট্রি হিসেবে বাংলাদেশ স্বীকৃতি পেয়েছে, কিন্তু এখানেও বোধহয় আমাদেরকে সুযোগ আছে যাতে আমাদের লোকজন মর্যাদার সাথে সেই দেশে যেতে পারেন। জনশক্তি রপ্তানিতে দালাল চক্র নির্মূল করতে সরকারের কঠোর পদক্ষেপের আহ্বান জানিয়েছেন তারা। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। এদিকে সৌদি আরবে কর্মী পাঠাতে বাড়তি টাকা নেওয়া হলে সংশ্লিষ্ট এজেন্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ধর্ম মন্ত্রণালয়।
বুধবার জাতীয় সংসদ ভবনের মিডিয়া সেন্টারের সংবাদ সম্মেলনে বক্তব্য দেন ধর্ম মন্ত্রণালয়ে সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বজলুল হক হারুন। সৌদি আরব সফর শেষে এই সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, আগামী বছর বাংলাদেশিদের হজে যাওয়ার কোটা বৃদ্ধির বিষয়ে সৌদি সরকারের আশ্বাস পাওয়া গেছে। সৌদি শ্রমমন্ত্রী সে বলছে যে এই ভিসা নিয়ে যারা ট্রেড করে সেটাকে আমরা মানব পাচার হিসেবে ধরি। বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত যে আছে জনাব গোলাম হোসেন, তিনি ইতিমধ্যেই 4 জন এজেন্ট সৌদি আরবে তাদের বিরুদ্ধে লিখিতভাবে অভিযোগ তিনি শ্রম মন্ত্রণালয় দিয়ে দিয়েছে। কোন কোন এজেন্সি এবার করছে তাদেরকে আমরা কঠিনভাবে তাদের ব্যবস্থা নেব, কঠিনতর ব্যবস্থা নেব এবং আগামীতে আর তাদেরকে এইভাবে দুর্নীতি করার আর কোনো সুযোগ দেওয়া হবে না। জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যে এসডিজি পানি নিয়ে যে লক্ষ্য নির্ধারণ করা হয়েছে তা অর্জনে তহবিল গঠনের প্রস্তাব করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার মরক্কোর মারাকাসে বিশ্ব জলবায়ু সম্মেলন COP22 উচ্চ পর্যায়ের এক বৈঠকে তিনি আহ্বান জানান। বৈঠকে প্রধানমন্ত্রী আরও বলেন, কার্যকর পানি ব্যবস্থাপনার মধ্য দিয়ে সবার জন্য নিরাপদ পানীয় জল ও স্যানিটেশন নিশ্চিত করতে হবে। এ সময় তিনি গবেষণা, উদ্ভাবন ও প্রযুক্তি হস্তান্তরে সহায়তার জন্য ওয়াটার এসডিজি নিয়ে একটি বৈশ্বিক তহবিল গঠনের প্রস্তাব দেন। সম্মেলনের শীর্ষ এ বৈঠকে বিশ্বের 80টি দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানরা অংশ নেন। 2030 সাল মেয়াদী এসডিজিতে যে 17টি লক্ষ্য নির্ধারণ করা হয় তার মধ্যে 6ষ্ঠ নম্বরটি পানি ও স্যানিটেশন নিয়ে। এখানে সবার জন্য স্যানিটেশন ও পানির সহজলভ্যতার টেকসই ব্যবস্থাপনার কথা বলা রয়েছে। Bangladesh is one of the first countries that signed and ratified the Paris Agreement. Bangladesh is also the first country to set up Climate Change Trust Fund of $400 million from its own resources. We have also achieved success in disaster management despite our coastal areas being highly vulnerable to climate-related calamities such as floods and cyclones. Its cultivation that have significantly reduced loss of lives and properties in Bangladesh. We must ensure safe drinking water and sanitation for all through effective water governance. বাংলাদেশের পাওনা না মিটিয়ে পাকিস্তান উল্টো 700 কোটি টাকা পাওয়ার যে দাবি তুলেছে যা সম্পূর্ণ অবাস্তব ও ভিত্তিহীন। বুধবার সচিবালয়ে নিউজিল্যান্ডের রাষ্ট্রদূত গ্রাহেম মার্টিনের সাথে বৈঠক শেষে কথা জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। তিনি আরও বলেন, বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশি পণ্যের শুল্কমুক্ত সুবিধা পেতে কাজ করছে সরকার। বাংলাদেশে উৎপাদিত পণ্যের থেকে আমরা যে রপ্তানি আয় করতাম, বিশেষ করে পাটে, আদমজির মতো পাট কল, সেই টাকাগুলো সব পাকিস্তান নিয়ে গেছে। যেহেতু আমরা পাকিস্তানের কাছে আমাদের পাওনা আমরা দাবি করেছি, সেই কারণে উল্টা ওইটাকে ব্যাহত করার জন্য তারা একটা উল্টা প্রস্তাব দিয়েছে, যেটা অবাস্তব, ভিত্তিহীন। ওরা আমাদের থেকে টাকা পাবে কোত্থেকে? আসন্ন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে দলের হাইকমান্ডের সিদ্ধান্ত মেনে নেওয়ার ঘোষণা দিয়েছেন বর্তমান মেয়র ও জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি ডক্টর সেলিনা হায়াত আইভি। বুধবার নিজ কার্যালয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এই ঘোষণা দেন। এ সময় তিনি অভিযোগ করেন, কোনো প্রভাবশালী নেতার নির্দেশে তাকে বাদ দিয়ে প্রার্থী তালিকা পাঠিয়েছে মহানগর আওয়ামী লীগ। মহানগর আওয়ামী লীগের তড়িঘড়ি করে একটা মিটিং ডেকে সিদ্ধান্ত নিয়েছে। এখানে একজন প্রভাবশালী নেতার নির্দেশে কাজটি হয়েছে। কেন আমার নাম পাঠায়নি সেটা তো আমি বলতে পারবো না। দল যে সিদ্ধান্ত দিবে আমি সেই সিদ্ধান্তের সাথেই যাব। আমি দলীয় সিদ্ধান্তের বাইরে যে নির্বাচন করব না, এটা আমি ডিসাইডেড। আমি বিশ্বাস করি যে দল আমাকে নমিনেশন দিবে। সম্পদের তথ্য গোপনের মামলায় কক্সবাজারের সরকার দলীয় সংসদ সদস্য আব্দুর রহমান বদিকে 6 মাসের জামিন দিয়েছে হাইকোর্ট। বদির আইনজীবীর করা আবেদনের শুনানি শেষে বিচারপতি রুহুল কুদ্দুসের এক হাইকোর্ট বেঞ্চ এ জামিন দেন। 3 বছরের সাজার মধ্যে 14 দিন জেল খাটার মাথায় এ জামিন পেলেন তিনি। দুদকের আইনজীবী জানিয়েছেন, জামিনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করবেন তারা।
প্রায় 2 কোটি টাকার সম্পদের তথ্য গোপনের দায়ে গত 2 নভেম্বর কক্সবাজারের সংসদ সদস্য আব্দুর রহমান বদির 3 বছরের কারাদণ্ড দিয়েছিল ঢাকার জজ আদালত। একই সঙ্গে তাকে 10 লক্ষ টাকা জরিমানাও করা হয়। ওই দিনই তাকে আদালত থেকে কারাগারে পাঠানো হয়। সরকার দলীয় এই সংসদ সদস্যের জেলে যাওয়ার ঘটনা অনেক প্রশ্নেরই ইতি টানে। কারাগারে যাওয়ার 14 দিন না পেরোতেই এই রায়ের বিরুদ্ধে তড়িঘড়ি করে হাইকোর্টে জামিন চেয়ে বসেন বদি। মঙ্গলবার দুপুরে এই আবেদনের শুনানি হয়। শুনানিতে আগামী 4 ডিসেম্বর সংসদ অধিবেশনের কথা তুলে ধরে বদির জামিন চান তার আইনজীবীরা। পরে তাকে 6 মাসের জামিন দেন আদালত, স্থগিত করেন জরিমানার রায়। আপিল গৃহীত হয়েছে এবং জনাব আব্দুর রহমান বদির 6 মাসের অন্তর্বর্তীকালীন জামিন আজকে মঞ্জুর হয়েছে। সেই সাথে উনার যে ফাইন ছিল 10 লাখ টাকা সেটা স্থগিত হয়েছে। দণ্ডপ্রাপ্ত হওয়ায় বদি আর সাংবিধানিকভাবে সংসদ সদস্য নয়, ফলে তিনি জামিনের সুযোগ পাবেন না বলে এদিন আদালতে শুনানি করেন দুদকের আইনজীবী। তবে আদালত এই বিষয়টি আমলে নেননি। বদি সাহেব এখন সংসদ সদস্য হিসেবে আর দাবি করার কোনো যৌক্তিকতা নাই, কারণ ওনার সেন্টেন্সটা এখনো বলবৎ। এখন সেন্টেন্সটা সাসপেন্ড হয়নি, হয়েছে ফাইন স্টে। ফাইন স্টে হলে হবে না, সেন্টেন্সটা যতক্ষণ সাসপেন্ড না হবে ততক্ষণ বলা যাবে না উনি সংসদ সদস্য হিসেবে বহাল আছেন, এবং সেটার কথাটার আমরা আপত্তি দিয়েছি। বৃহস্পতিবার জামিন স্থগিত চেয়ে এবং জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ থেকে অব্যাহতি দিয়ে বিচারিক আদালতের রায়ের বিরুদ্ধে আপিল করা হবে বলেও জানিয়েছেন দুদকের আইনজীবী। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। প্রবাসের সময় আরো থাকছে। দুদিন বিরতির পর বৃহস্পতিবার চট্টগ্রামে শুরু হচ্ছে বিপিএল। প্রথম ম্যাচে চিটাগং ভাইকিংসের মুখোমুখি হবে ঢাকা ডায়নামাইটস, বরিশাল বুলসের প্রতিপক্ষ রংপুর রাইডার্স। ময়মনসিংহে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও যুবলীগের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত 15 জন। বুধবার ত্রিশাল উপজেলায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, বালিপাড়া ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা গোলাম মোহাম্মদ বাদলের সঙ্গে স্থানীয় যুবলীগের আহ্বায়ক আব্দুল বারীর মধ্যে বিরোধ চলে আসছিল। এরই জেরে সকালে রেল স্টেশনের পাশে চেয়ারম্যানের সমর্থক সাইফুল মোল্লার দোকানে অতর্কিত হামলা চালায় বারী গ্রুপের সমর্থকরা। এ খবর ছড়িয়ে পড়লে চেয়ারম্যানের সমর্থকরা আব্দুল বারীর সমর্থকদের 4-5টি বাড়িতে পাল্টা হামলা চালায়। এক পর্যায়ে দুপক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে 16 জন আহত হয়। পরে তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে একজন মারা যায়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ ও র্যাব। সদ্য সমাপ্ত ইউপি নির্বাচনকে কেন্দ্র করে চেয়ারম্যান প্রার্থীর পক্ষে বিপক্ষে 2 গ্রুপ কাজ করতে, মূলত এটাকে কেন্দ্র করে বাদল চেয়ারম্যান এবং বারী 2 জনের মধ্যে মূলত সংঘর্ষের সূত্রপাত। বাদল চেয়ারম্যানের এক পক্ষের এক লোক সে মূলত দোকানদার ছিল, এই দোকানে পেয়ে তাকে মূলত আহত করে, পরবর্তীতে সে মারা যায়। এবার প্রবাসের খবর। 500 ও 1000 রুপির পুরনো নোট, ভারতীয় নোট বাতিলের সরকারি সিদ্ধান্তের পর নতুন নোটের অভাবে চরম দুর্ভোগের দিন কাটাচ্ছেন পশ্চিমবঙ্গে অবস্থানরত বাংলাদেশিরা। নোট দুটি বাতিল ঘোষণার পর থেকে বৈধভাবে ভাঙানো ডলার কিংবা রুপির নতুন নোটও পাচ্ছেন না তারা। আর এতে দুর্ভোগে পড়েছেন হাজারো বাংলাদেশি পর্যটক। সুব্রত আচার্যের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। কলকাতার ধর্মতলার নিউ মার্কেট এলাকার এই হোটেল পাড়ার মুদ্রা বিনিময়ের দোকানগুলোর সামনে এইভাবেই নোটিশ ঝুলছে। বৈধ ডলার এবং রুপি ভাঙানোর সুযোগও বন্ধ। ভারত সরকার দেশের অভ্যন্তরে কালো টাকার দৌরাত্ম্য বন্ধ এবং জাল টাকার নোট ঠেকাতে যে 500 ও 1000 রুপির নোট বাতিলের ঘোষণা দিয়েছে, তাতে দুর্ভোগে পড়েছেন সেখানে বেড়াতে যাওয়া হাজার হাজার বাংলাদেশি সহ বিদেশি পর্যটক। অনেকে কান্নাকাটি করছে এসে আমাদের কাছে যে আমরা দাদা 500 টাকা কমসে কম খুচরো, কিন্তু আমাদের কাছে আমরা ব্যাংকে 10,000 টাকা চেঞ্জ করে আনলে ওর থেকে কিছু 500 দিচ্ছি। বাংলাদেশ লোক আসে, ওকে আমি বলছি যে আপনার আরবিআই যান, আরবিআই অনেক কাউন্টার আছে, ফরেন টুরিস্টকে একটু আলাদা কাউন্টার বি আছে, এখানে সোনালী ব্যাংক আছে, ওখানে বি নোট ডলার চেঞ্জ করছে, তো আপনারা ওখানে যেতে পারবেন। ডিউ টু ল্যাক অফ ইনফরমেশন দে অলসো সাফারিং। চিকিৎসার জন্য ভারতে গিয়ে টাকার এই সংকটে পড়ে নিজেদের তিক্ত অভিজ্ঞতার কথা জানান ঢাকার ইন্দিরা রোডের এই প্রবীণ দম্পতি। টাকা ভাঙাইতে না পারলে আমরা খাইতেও পারবো না, যাইতেও পারবো না। রাজধানী দিল্লিতে একটি সরকারি অনুষ্ঠানে যোগ দিতে যাওয়া ঢাকার প্রতিনিধি দলের সদস্যদেরও পোহাতে হয়েছে ভোগান্তি। দিল্লি কনফারেন্সে গিয়েছিলাম, সেখানে যাওয়ার পরে আমরা যখন বর্ডারে টাকা ভাঙাই নিয়ে
আসি, ওইখানে যাওয়ার পর তো 500 টাকা আর 1000 টাকা চলে না রুপি। 500 টাকা 1000 টাকা যেটা এটা ভাঙতে দিতে পারছে না। তা আরেকটা হচ্ছে যে ডলার যে এন্ডোর্স করে নিয়ে আসছে আমরা সেটাও ভাঙাতে পারছি, কোনো জায়গায় ভাঙার সুযোগ নাই। ওনারা ডলারও নিচ্ছে না। আর হলো আমরা ব্যাংকে গিয়েছিলাম ডলার ভাঙাতে, ব্যাংকওয়ালারা বলেছে যে ডলার ভাঙানো যাবে না। ভারত সরকারের দেয়া নতুন 2000 টাকার নোট পেলেও অনেক বাংলাদেশি পর্যটক সেই নোট দিয়ে গাড়ি ভাড়া কিংবা খাবার কিনতে পারছেন না খুচরা টাকার অভাবে। সময় সংবাদ, কলকাতা। সাংবিধানিক ধারা অনুযায়ী সব দলের নেতাকর্মীদের সভা সমাবেশের পথ সুগম করার জন্য বর্তমান সরকারের প্রতি আহ্বান জানিয়েছে সৌদি আরব প্রবাসী বিএনপি নেতাকর্মীরা। বুধবার রিয়াদে স্থানীয় মহানগর বিএনপি আয়োজিত এক আলোচনা সভায় এই আহ্বান জানান তারা। সভায় দলটির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা বক্তব্য রাখেন। এতে বক্তারা বাংলাদেশ সরকারের কাছে গণতন্ত্রের স্বার্থে ও সুস্থ ধারার রাজনীতির চর্চায় সব দলের নেতাকর্মীদের সভার সমাবেশ করার অনুমতি দেওয়ার আহ্বান জানান। এছাড়া দেশের অভ্যন্তরীণ বিভিন্ন ঘটনায় বিএনপি নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা না করে প্রকৃত দোষীদের শনাক্ত করে বিচারের দাবি জানান তারা। আগামী বছরের 2রা ফেব্রুয়ারি থেকে সারা দেশে একযোগে শুরু হবে এসএসসি ও সমমানের পরীক্ষা। বুধবার পরীক্ষা পূর্ণাঙ্গ সময়সূচি প্রকাশ করে আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক উপকমিটি। পরীক্ষার সময়সূচি অনুসারে 2রা ফেব্রুয়ারি শুরু হয়ে 2রা মার্চ পর্যন্ত এসএসসির তত্ত্বীয় পরীক্ষাগুলো হবে। 5 মার্চ থেকে 16 মার্চের মধ্যে ব্যবহারিক পরীক্ষা হবে। তবে শুধুমাত্র সঙ্গীত বিষয়ের ব্যবহারিক পরীক্ষা হবে 4 মার্চ। গত কয়েক বছর ধরে 1 ফেব্রুয়ারি থেকে এসএসসি ও সমমানের পরীক্ষা হয়ে আসছে। তবে 1 ফেব্রুয়ারি সরস্বতী পূজার ছুটি থাকায় এবারের পরীক্ষা শুরু হবে 2রা ফেব্রুয়ারি। বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় ইলেকট্রনিক্স ডিভাইস ব্যবহার করে জালিয়াতির অভিযোগে 4 জনকে আটক করেছে পুলিশের গোয়েন্দা বিভাগ সিআইডি। গোপন সংবাদের ভিত্তিতে পল্টন, লালবাগ সহ রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এদেরকে আটক করা হয়। তাদের কাছ থেকে 52টি এটিএম কার্ড সদৃশ কমিউনিকেটিং ডিভাইস, 45টি ব্লুটুথ হিয়ারিং ডিভাইস, বিভিন্ন অপারেটরের 47টি মোবাইল সিম এবং বিভিন্ন ব্যাংকের 12 লক্ষ টাকার চেক সহ পরীক্ষা সংশ্লিষ্ট বিভিন্ন উপকরণ উদ্ধার করে গোয়েন্দা সদস্যরা। সিআইডি ডেপুটি ইন্সপেক্টর জানান, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং চাকরি প্রার্থীদের কাছে টাকার বিনিময়ে জালিয়াতিতে সহায়তা করত এই চক্রের সদস্যরা। চারজনকে আমরা গ্রেপ্তার করি এবং তাদের দখল থেকে, তাদের বাসা থেকে, তাদের অফিস থেকে বিভিন্ন রকম ডিভাইস আমরা উদ্ধার করি। কারা কারা জড়িত, কারা কারা অসৎ উপায় অবলম্বন করে এই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বিভিন্ন জায়গায় ভর্তি হওয়া সক্ষম হয়েছে, এই বিষয়টা আমরা বের করব এবং এই ব্যাপারে আমাদের মামলাটা প্রক্রিয়াধীন। যান চলাচল নিয়ন্ত্রণে যখন বিশ্বের উন্নত দেশগুলো স্বয়ংক্রিয় সিগন্যাল সহ নানা প্রযুক্তি ব্যবহার করছে, তখন ঢাকা শহরের গাড়ি নিয়ন্ত্রণের প্রধান ভরসার নাম ট্রাফিক পুলিশের হাতের ইশারা। ঢাকার রাস্তায় চলাচলকারী প্রায় 10 লাখ গাড়ি নিয়ন্ত্রিত হচ্ছে হাতের ইশারাতেই। 1.5 যুগ আগে কোটি কোটি টাকা ব্যয়ে স্থাপিত সিগন্যাল ব্যবস্থা পড়ে আছে অব্যবহৃত অবস্থাতেই। তবে আগামী ফেব্রুয়ারিতে ট্রাফিক পুলিশ রিমোটের সাহায্যে সিগন্যাল পদ্ধতি পুনরায় চালুর কথা বললেও এ নিয়ে ভিন্ন মত রয়েছে বুয়েটের যোগাযোগ গবেষকদের মাঝে। সাইদুল ইসলামের তোলা ছবিতে মাহমুদ রাকিবের রিপোর্ট। চলছে গাড়ি, চলছে ট্রাফিক পুলিশের হাতের ইশারা। বিশ্বের অন্যতম যানজটের শহর ঢাকার রাস্তায় এখনো এভাবে অ্যানালগ পদ্ধতিতে গাড়ির চলাচল নিয়ন্ত্রণ করছেন ট্রাফিক পুলিশ সদস্যরা। তাদের অভিযোগ, চালকদের হাতের ইশারা না মানার প্রবণতার কারণে যানজট বাড়ার পাশাপাশি দায়িত্বরত ট্রাফিক পুলিশরাও প্রায় দুর্ঘটনার শিকার হচ্ছেন। ট্রাফিক তখন সিগন্যাল হাত দিয়ে বন্ধ করে, তখন একটা ঝুঁকি থাকে, যদি গাড়ি ব্রেক ফেল করে তাহলে নির্ঘাত অ্যাক্সিডেন্ট হবে। গাড়ির ড্রাইভার হয়তো ব্যাকহেলি থাকাতে ব্রেক করতে করতে ব্রেক করতে পারে না, অনেক সময় তাই গায়ের উপর উল্লা দেয়। চালকরা বলছেন, ট্রাফিক পুলিশের খামখেয়ালির জন্যই কমছে না যানজট, তাই দ্রুত স্বয়ংক্রিয় সিগন্যাল পদ্ধতি চালুর দাবি তাদের। লাইট ধরেন আমি দূরে থেকে দেখতে পারতেছি, হাত তো ধরেন দূরে থেকে দেখা যায় না। ক্যান্টনমেন্ট এরিয়া, ওটা দেখা যাচ্ছে ইলেকট্রিক সিগন্যাল, সবাই ওটাকে মেনটেন করে চলে, আর রাস্তায় আপনার জ্যাম জটের সৃষ্টি হয় না। একটা গাড়ি গেলে, ভিআইপি গাড়ি গেলে ওটা ছাইড়া দেয়, আমাকে ওই যে পাবলিকে মনে করেন প্যাসেঞ্জারে মনে করেন জ্যামে পড়লে মনে করেন মিটারে টাকা ওঠে। হাতের কারণে জটলাগুলা হচ্ছে। অটোমেটিক হলে আমরা সবাই হলুদের সময় সতর্ক হয়ে লালের সময় দাঁড়ায় যেতাম।
2001 সাল থেকে এ পর্যন্ত বিশ্বব্যাংকের সহায়তায় প্রায় 50 কোটি টাকা ব্যয়ে নগরীর 70টি মোড়ে সিগন্যাল বাতি স্থাপন করা হয়, যা 2014 থেকে এ পর্যন্ত 3 বার পরীক্ষামূলকভাবে চালু করা হলেও পূর্ণাঙ্গভাবে আজও তা আলোর মুখ দেখেনি। তবে যানজট কমাতে আগামী ফেব্রুয়ারি থেকে রাজধানীর 100টি মোড়ে সিগন্যাল বাতির মাধ্যমে গাড়ি নিয়ন্ত্রণ করবে ট্রাফিক বিভাগ ও সিটি কর্পোরেশন, যেখানে প্রতিটি মোড়ে রিমোটের সাহায্যে সিগন্যাল বাতি নিয়ন্ত্রণ করবে ট্রাফিক পুলিশ। মেজর ইন্টারসেকশনের সিসিটিভি কন্ট্রোল আমাদের কন্ট্রোল রুমের সাথে আমরা নিয়ে নেব এবং আমাদের কন্ট্রোল রুম থেকে বসে আমরা ওই জাংশনের বাস্তব অবস্থা আমরা পর্যবেক্ষণ করতে পারবো। এটাকে স্বয়ংক্রিয় হওয়ার পাশাপাশি একটা রিমোট কন্ট্রোলও থাকা দরকার। কোন একটি রাস্তায় দেখা যাচ্ছে যে খুব বেশি সংখ্যক গাড়ি জমা হয়ে যাচ্ছে, যানজট হয়ে যাচ্ছে, যাতে দ্রুত সেটাকে পাস করা যায়। তবে বুয়েটের গবেষকরা বলছেন, কেন্দ্রীয়ভাবে না করে মোড় কেন্দ্রিক গাড়ি নিয়ন্ত্রণ করলে সমস্যার টেকসই সমাধান হবে না। এক একটা ইন্টারসেকশন ইন্ডিপেন্ডেন্ট না। আমি একটা থেকে গ্রিন পেয়ে দেখবেন আরেকটা রেড, তাহলে দেখা যাবে এটা আসলে সমন্বিত আমরা বলি না। আমরা টোটাল নেটওয়ার্কিং নিয়ে চিন্তা করতে চাই, তাহলেই সমাধান সম্ভব। বাংলাদেশ বিনিয়োগ বোর্ডের হিসেব মতে শুধুমাত্র যানজটের কারণে প্রতি বছর দেশের আর্থিক ক্ষতি হচ্ছে 1 লাখ কোটি টাকা। তাই স্বয়ংক্রিয় হোক কিংবা রিমোট ব্যবহারের মাধ্যমে হোক, ঢাকার রাস্তার বিপুল সংখ্যক গাড়ি নিয়ন্ত্রণে যে পুনরায় সিগন্যাল পদ্ধতি চালু করা উচিত সে বিষয়ে একমত সব পক্ষই। তবে কোটি কোটি টাকা ব্যয়ে চালু করতে যাওয়া সিগন্যাল পদ্ধতি যাতে বাস্তবসম্মত ও ফলপ্রসূ হয় সেদিকেই কর্তৃপক্ষকে সবার আগে সজাগ দৃষ্টি রাখা উচিত বলে মনে করেন যোগাযোগ বিশেষজ্ঞরা। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। দীর্ঘ 9 মাস পর বান্দরবানের অন্যতম পর্যটন কেন্দ্র স্বর্ণ মন্দির পর্যটকদের জন্য খুলে দেওয়া হয়েছে। বুধবার বিকেল 5টায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর স্বর্ণ মন্দির পরিদর্শন করে জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেন। এ সময় সেখানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার সহ অনেকে। প্রতিদিন সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত স্বর্ণ মন্দির পর্যটকদের জন্য খোলা থাকবে। তবে প্রার্থনার জন্য দুপুরে 2 ঘন্টা মন্দির বন্ধ থাকবে। মন্দিরের পবিত্রতা নষ্ট ও পর্যটকদের হাতে ভক্তদের হয়রানির ঘটনায় গত 20 ফেব্রুয়ারি থেকে স্বর্ণ মন্দিরে পর্যটকদের ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল। দেশের বাইরের খবর। মিয়ানমারের রাখাইন প্রদেশে গত কয়েকদিনে সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষে অন্তত 69 জন অস্ত্রধারী নিহত হয়েছে। প্রাণ হারিয়েছে নিরাপত্তা বাহিনীর অন্তত 17 জন সদস্য। চলমান এই সংঘাতের মধ্যেই প্রাণে বাঁচতে রাখাইন ছেড়ে বাংলাদেশ সীমান্তের কাছে জড়ো হয়েছে 2 শতাধিক রোহিঙ্গা। তাদের বেশিরভাগই শিশু ও নারী বলে জানিয়েছে গণমাধ্যম। এর মধ্যে 86 জন রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করলেও তাদের পুশব্যাক করার কথা জানায় বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী বিজিবি। মিয়ানমারের রাখাইনে রোহিঙ্গা মুসলমানদের হত্যার খবরে বিশ্ব সম্প্রদায়ের উদ্বেগ সত্ত্বেও নির্বিকার মিয়ানমার কর্তৃপক্ষ। মঙ্গলবারও সেখানে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে কয়েকজনের মৃত্যু হয় বলে জানায় গণমাধ্যম। নিহতদের সবাই অস্ত্রধারী বিদ্রোহী বলে দাবি করে দেশটির সেনাবাহিনী জানায়, এ নিয়ে গত 1 সপ্তাহে রাখাইনে প্রায় 70 জনকে হত্যা করেছে তারা। আটক করা হয়েছে 2 শতাধিক অস্ত্রধারীকে। চলমান এ অভিযানে 10 জন পুলিশ ও 7 জন সেনা সদস্য নিহত হয় বলেও জানানো হয়। এদিকে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, দেশটির নিরাপত্তা বাহিনীর দমন পীড়নের হাত থেকে বাঁচতে রাখাইন প্রদেশের 200 রোহিঙ্গা বাংলাদেশ সীমান্তে পালিয়ে এসেছে। বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি তাদের আবার সীমান্তের ওপারে ফেরত পাঠিয়েছে বলেও উল্লেখ করা হয়। রাখাইন রাজ্যের মংরু জেলার 3টি গ্রামে 4 শতাধিক বাড়ি ধ্বংস করে ফেলা হয়েছে বলে জানায় আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ। স্যাটেলাইটে ধারণ করা চিত্র বিশ্লেষণ করে সংস্থাটির এশিয়া বিষয়ক পরিচালক ব্র্যাড অ্যাডাম আশঙ্কা প্রকাশ করে বলেন, ক্ষয়ক্ষতির যে বিবরণ পাওয়া গেছে বাস্তবে পরিস্থিতি তার চেয়েও ভয়াবহ হতে পারে। সেনাবাহিনীর অভিযানে বেসামরিক মানুষ নিহত হওয়ার এ ঘটনায় উদ্বেগ জানিয়েছেন রাখাইন সমস্যা সমাধানে মিয়ানমার সরকার গঠিত রোহিঙ্গা কমিশনের প্রধান কফি আনান। সাম্প্রতিক সময়ে রাখাইন প্রদেশে রোহিঙ্গাদের ওপর নির্যাতনের খবরে আমরা উদ্বিগ্ন। এর মধ্য দিয়ে রোহিঙ্গাদের নতুন করে উদ্বাস্তু করা হচ্ছে। সব পক্ষকে অবশ্যই সহিংসতা এড়িয়ে চলতে হবে। আশা করি মিয়ানমারের নিরাপত্তা বাহিনী সব বিধিবিধান মেনে তাদের অভিযান পরিচালনা করবে। 2012 সালে মিয়ানমারের রাখাইন রাজ্যে জাতিগত দাঙ্গায় শতাধিক রোহিঙ্গা মুসলিম নিহত হয়। এরপর চলতি বছরের গেল 9 অক্টোবর নিরাপত্তা বাহিনীর একটি ঘাঁটিতে অজ্ঞাত পরিচয় সশস্ত্র ব্যক্তিদের হামলার পর সেনাবাহিনী সেখানে ক্লিয়ারেন্স অপারেশন হিসেবে ব্যাপক অভিযান শুরু করে। রবিউল ইসলাম আওলাদ, সময় সংবাদ।
বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্রিকেটের খবর। ঢাকার পর এবার বন্দরনগরী চট্টগ্রামে শুরু হচ্ছে বিপিএল এর দ্বিতীয় পর্বের লড়াই। প্রথম ম্যাচেই দুপুরে 1টায় জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে স্বাগতিক চিটাগং ভাইকিংসের মুখোমুখি হবে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা ঢাকা ডায়নামাইটস। শেষ 3 ম্যাচে তামিমের দল চিটাগং কোনো জয় না পেলেও চট্টগ্রাম পর্বে ঘুরে দাঁড়াতে বদ্ধপরিকর ব্যাটসম্যান এনামুল হক বিজয়। এদিকে টেবিলের শীর্ষস্থান ধরে রাখাই ঢাকা ডায়নামাইটসের মূল লক্ষ্য বলে জানান অলরাউন্ডার নাসির হোসেন। বিস্তারিত জানাচ্ছেন পার্থপ্রতিম বিশ্বাস। প্রথম ম্যাচে জয় দিয়ে শুরু করলেও পরের 3টি ম্যাচে সমর্থকদের হতাশায় ডুবিয়েছে চট্টগ্রাম ভাইকিংস। হারের বৃত্ত থেকে কোনোভাবেই এরপর আর আলোর মুখ দেখেনি তামিম ইকবালের দল। আর একমাত্র তামিম ছাড়া কোনো ব্যাটসম্যানই যেমন নিজেদের নামের প্রতি সুবিচার করতে পারেনি, তেমনি বোলাররা ছিল ব্যর্থ। এবার নিজেদের ঘরের মাঠে খেলা, আর সেই কারণে সবকিছু ভুলে সাগরপাড়ের এই স্টেডিয়াম থেকে ঘুরে দাঁড়াতে বদ্ধপরিকর লোকাল বয় তামিম ইকবালের দল। আমরা কিছু মিস্টেক করেছি, কিছু আনলাকিও ছিলাম, সব মিলে আর কি আমাদের লাস্ট 3টা ম্যাচ ভালো যায়নি। তো অবশ্যই চেষ্টা করব যে আমাদের চট্টগ্রাম পর্বটার জন্য ভালো কাটুক। 4টা ম্যাচে যদি আমরা এখানে 3টা জিতে যেতে পারি, তাই কিন্তু আমার মোমেন্টাম ঘুরেও যেতে পারে। আর ঢাকায় দারুণ পারফর্ম করে পয়েন্ট তালিকার শীর্ষে অবস্থান করছে সাকিব আল হাসানের দল। নাসির হোসেন, মেহেদি মারুফদের নিয়ে গড়া দলটিতে বেশিরভাগ খেলোয়াড়ই আছে ছন্দে, তাই পয়েন্ট তালিকার শীর্ষ অবস্থান ধরে রাখাই বর্তমানে মূল লক্ষ্য বলে জানালেন ঢাকা ডায়নামাইটসের নাসির হোসেন। আমরা এটা চেষ্টা করব কন্টিনিউ রাখার জন্য, যাতে আমরা টেবিল পয়েন্ট টেবিলের শীর্ষে থাকি। এটা আমাদের টার্গেট থাকবে আর কি, যে আমরা যাতে 1 নম্বরে কন্টিনিউ থাকি। প্রতিটা ম্যাচে ইম্পর্টেন্ট, প্রমাণ করার কিছু নেই। তো আমার কাজ হচ্ছে রান করা, ম্যাচ জিতানো। ঢাকার ম্যাচগুলোতে বেশি রান না উঠলেও চট্টগ্রামের মাঠে ব্যাটসম্যানরা রানের দেখা পাবে, এই প্রত্যাশা সকল ক্রীড়ামোদী দর্শকদের। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। এদিকে বিপিএল এর দ্বিতীয় ম্যাচে বরিশাল বুলসের মুখোমুখি হবে রংপুর রাইডার্স। ঢাকা পর্বে 4 ম্যাচে 3 জয় পাওয়া মুশফিকের বরিশাল 6 পয়েন্ট নিয়ে আছে টেবিলের 2 নম্বরে। অন্যদিকে 3 ম্যাচে 2 জয় পাওয়া নাইম ইসলামের রংপুর 4 পয়েন্ট নিয়ে আছে টেবিলের 4 নম্বরে। দু দলের ক্রিকেটাররাই চান ম্যাচ বাই ম্যাচ ভালো করে পারফরমেন্স করতে। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সন্ধ্যা 5:45টায় শুরু হবে দু দলেরই ম্যাচ। ঢাকা পর্বে একমাত্র হার আসরের শক্তিশালী দল ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে। এছাড়া আর কোনো ম্যাচে হারের মুখ দেখতে হয়নি মুশফিকের বরিশাল বুলসকে। ভারসাম্যপূর্ণ দলটি তাই এখন পর্যন্ত ধরে রেখেছে টেবিলের দ্বিতীয় স্থান। এবার রংপুর রাইডার্সের মুখোমুখি হবে বুলসরা। বরিশাল বুলসের অনেক ক্রিকেটারেরই অভিজ্ঞতা রয়েছে এম এ আজিজ স্টেডিয়ামে জাতীয় দলের হয়ে খেলার। দলে বিদেশি রিক্রুটদের মধ্যে শেষ ম্যাচে চমক দেখানো মালান ছাড়াও দারুণ খেলছেন অধিনায়ক মুশফিক এবং পেসার আল আমিন। সব মিলিয়ে ঢাকার মতো বিপিএল এর চট্টগ্রাম পর্বেও পারফরমেন্সের সেই ধারাবাহিকতা ধরে রাখার কথা জানালেন দীর্ঘদিন পর ব্যাট হাতে জ্বলে ওঠা শাহরিয়ার নাফিস। একই সাথে জয়ের ব্যাপারেও আশাবাদ ব্যক্ত করেন বরিশালের এই ব্যাটসম্যান। তো 3টা ম্যাচে যেরকম ধারাবাহিকভাবে পারফরমেন্স করেছি, চিটাগাংয়ের ফার্স্ট ম্যাচটা আমরা ওভাবেই শুরু করতে চাই। আমরা ম্যাচ বাই ম্যাচ যেতে চাই এবং প্রত্যেকটা ম্যাচে ভালো পারফর্ম করতে চাই। টি20 ম্যাচে যে পার্টিকুলার ডেতে ভালো পারফর্ম করবে সেই জিতবে। এদিকে বরিশালের চেয়ে 1 ম্যাচ কম খেলা রংপুর রাইডার্স অবশ্য ম্যাচে কিছুটা হলেও থাকবে ব্যাকফুটে, কারণ পয়েন্ট টেবিলে তাদের অবস্থান 4 নম্বরে। বল হাতে শহীদ আফ্রিদি, আরাফাত সানিরা জ্বলে উঠলেও ব্যাট হাতে নিজেদের তেমন মেলে ধরতে পারেননি সৌম্য সরকাররা। তাই স্পিনার আরাফাত সানি মনে করেন উইকেটের পাশাপাশি টস ভাগ্য সহায় হলে ম্যাচ জেতা অসম্ভব কিছু নয়। যত কম ভুল করবে তারই পসিবিলিটি বেশি থাকবে যে ম্যাচ উইন করার। উইকেট আছে, তারপর টসের ভাগ্যের ব্যাপারে টস উইন করার। সো দেখা যাবে কালকে উইকেটের বিহেভিয়ারের উপর, আর সবাই চেষ্টা করবে সবাই খেলা উইন করার জন্যই। ঢাকা পর্বের ভুল শুধরে এবার নিজেদের সেরাটা দিয়ে দুদলই চায় বন্দরনগরীতে জ্বলে উঠতে। ফারজানা মুমু, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। মালয়েশিয়ায় 2 সপ্তাহের মধ্যে শ্রমিক পাঠানো হবে জানালেন প্রবাসী কল্যাণ মন্ত্রী। সৌদি আরবে কর্মী পাঠাতে বাড়তি টাকা নিলে ব্যবস্থা, হুঁশিয়ারি ধর্ম মন্ত্রণালয়ের। নাসিরনগরে হামলার ঘটনায় মন্ত্রী এমপি যেই জড়িত থাকুক কাউকে ছাড় দেওয়া হবে না, হুঁশিয়ারি আওয়ামী লীগের। ঘটনা ভিন্ন খাতে নিতেই বিএনপির ওপর দোষ চাপানো হচ্ছে, অভিযোগ বিএনপির। অবশেষে সরকারি ত্রাণ গ্রহণ করলেন গোবিন্দগঞ্জের সাঁওতালরা। শিশুদেরও নেওয়া হলো স্কুলে। প্রধানমন্ত্রীর নির্দেশে গৃহহীনদের বাড়িঘর দেওয়া হবে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নির্বাচনে আওয়ামী লীগ যাকে মনোনয়ন দেবে তাকেই মেনে নেয়ার ঘোষণা আইবির। এবং সাজা পাওয়ার 14 দিনের মাথায় দুর্নীতির মামলায় জামিন পেলেন কক্সবাজারের সরকার দলীয় এমপি আব্দুর রহমান বলি।
দর্শক, এই ছিল প্রবাসের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিংক, রবি ও এয়ারটেল নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সূচি জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এই মাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়।